মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। 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 সবাইকে জানাই ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদের রক্তিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা আজকে এখানে এই প্রাঙ্গণে একত্রিত হয়েছি কিছু সংস্কৃতি কর্মী। আমরা আগামীতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যেন ভালোভাবে বেগমগঞ্জ তথা নোয়াখালী সংস্কৃতিকে তুলে ধরতে পারি, সেই প্রত্যাশায় আজকে আমাদের এই শুভ সূচনা। আমরা আশা করব আগামীতেও আমরা যেন এভাবেই সবার সাথে সমান তালে সামনে এগিয়ে যেতে পারি। আবারও সবাইকে ঈদ আসমানে থাকি আজ বিলিয়ে দেব আসমানে থাকি রমজানের এই রোজার শেষে এলো খুশির। কাল সন্ধ্যার আকাশে ধীরে ধীরে বাতাসে এক ফালি সরু চাঁদ বেশে উঠেছে। কাল সন্ধ্যার আকাশে ধীরে ধীরে বাতাসে এক ফালি চরু চাঁদ বেশে উঠেছে। সারা আকাশকে রেখে গেছে একটি কথা, ঈদ মোবারক, 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 ঈদ মোবারক। ঈদ এসেছে, ঈদ সবার ঘরে, এসো সবাই আনন্দ করি হাতে হাত ধরে। হাসি খুশিতে দিনটি যাবে মন যে সুখে ভরা, ঈদ খুশির মিলন মেলায় স্বর্গ দিল ধরা। সেই ধরাতে বিলিয়ে দিব উজাড় করে সব, হিংসা বিদ্যে বিবাদ বলে পানিরই উৎসব। ধনী গরিব নাই ভেদাভেদ সবে সবার জন্য, বছর ঘুরে ঈদটি এসে করে যায় যে দোন। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, মিষ্টি প্রেমের লিখত চিঠি প্রতি মাসেতে। হঠাৎ একদিন খবর এলো সাথীর নাকি বিয়ে হলো আমারও জানতে। এখন বলো দেশে যাব কার আশাতে, এখন বলো দেশে যাব কার আশাতে। আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে, আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে। হইয়া তোমার পাগল সাইরাই আইলাম সকল, সম্বল আমার নয়নের জল। ও আমার জন্য তোমার কি গো মায়া লাগে না, আমার জন্য তোমার কি গো মায়া লাগে না। পূর্ণ করো দয়াল আমার মনের বাসনা। ঘুম থেকে উঠলাম, ভাবলাম মাকে সালাম দিয়ে ঈদের মাঠে যাব, কিন্তু দুর্ভাগ্য মা তো পাশেই নেই, কাকে সালাম দিব এই ভাবনায় চোখে এক ফোঁটা জল আসে।
আবেগে মনটা কাঁদে ওঠে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু মা আমার ছোটবেলায় চলে গেল। সকালবেলা ঈদের নামাজ পড়ে আসলাম, দেখা হলো বন্ধুর সাথে। বন্ধু বলল, দোস্ত চল আমাদের বাসায়। আমি বললাম কেন রয়? বলো সেমাইয়া চিনি খেতে। আমি ভাবলাম কি রে, বন্ধু আমারও দাওয়াত দিল সেমাই চিনির। এই সেমাই চিনি তো আমার গড়ও রান্না করছে, শালা কি অন্য কিছু দাওয়াত দিতে পারে না? কোনা বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না সেরি গো কঞ্জালাই বাড়ি, সত্যি কইরা বল না সেরি গো কঞ্জালাই। আইলে রদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা ঘুরাই যায়, আঙ্গো আইলে রদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা ঘুরাই যায়, কুস্তার ভিতরে কাঁচা বরি সাবাই সাবাই খায়, মাইয়া কুস্তার ভিতরে কাঁচা বরি সাবাই সাবাই খায়, আইলে রদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা ঘুরাই যায়, আইলে রদ্দি কুঙ্গার মাইয়া ঠিল্লা ঘুরাই যায়। ঘটনাটা খুলেই বলি, আমি তখন স্কুলে, আমাদের স্কুলে সিরাজউদ্দৌলা নাটকের শুটিং চলছিল। আর শুটিং কি বলছি, সেটা মঞ্চায়ন হবে বলে রিহার্সাল চলছিল। এক পর্যায়ে আমাদের সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করার জন্য আমাদের পারভেজকে সিলেক্ট করা হলো, সে সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করবে। বাট যখন মূল নাটকের পরিবেশনা যেদিন হবে, ফাইনালি যেদিন আমরা মঞ্চায়ন করবো সিরাজউদ্দৌলা নাটক, সেদিন কিন্তু পারভেজকে আর পাওয়া গেল না। এদিক খুঁজছে ওদিক খুঁজছে, কাকে পাওয়া যায় তাকে, যাকে পাওয়া যায় কেউ একজন তো সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করতে হবে, না হলে তো আর সিরাজউদ্দৌলার চরিত্রে যদি অভিনয় করতে না পারে তাহলে নাটকটা তো হবে না। এমন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমাদের পূর্বপাড়ার জসিম ভাইকে বলা হলো, জসিম ভাই আসেন, আপনি সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেন। জসিম ভাই বলে, আমি পারবো না, আমি কোনোদিন এটা করিনি ভাই, আমি সেটা পারবো না। আমাদের পরিচালক সাহেব ওনাকে বললেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি পেছন থেকে ডায়লগটা বলে দেবো, আপনি শুধু ডায়লগের তালে তালে একটু হাতটা ছড়বেন, এর বাইরে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। জসিম ভাই উঠে গেলেন। স্বভাবতই তাকে সিরাজউদ্দৌলার সাথে সাজানো হলো, একেবারে মস্ত মহা লাগছিল তাকে দেখতে। সিরাজউদ্দৌলা যেন আসলেই সিরাজউদ্দৌলা হয়ে নেমে এসেছেন। আমরা তো সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কি বলবেন আমাদের সিরাজউদ্দৌলা। জসিম ভাই শুরু করলেন, বাংলা বিহার উড়িষ্যা মাইদের বাড়ির সুরিষ্যা, তোরে কষি হাইতান্ন তুই কো সাড়ে 3:30, মাথা কাঁপে দায় যান, তাড়াতাড়ি ফোন